বলে দিই তাহলে। সবাইকে শুভ সকাল জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে যে টপিকটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন নিয়ে পড়বো। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়েছিলাম, অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে একটা ডিএনএ কিভাবে দুইটা ডিএনএ তে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ছিল ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ এর প্রতিলিপন। আজকে যেটা পড়বো, আমরা জানি যে ডিএনএ এর কাজটা কি। ডিএনএ এর কাজটা হচ্ছে আমাদের দেহের জন্য, একটা জীব দেহের জন্য যত প্রকার প্রোটিন আছে সেই প্রোটিন তৈরি করার জন্য যে সংকেতটা আছে সে হচ্ছে ডিএনএ বহন করে। তাহলে একটা ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, সংকেতটা কিভাবে বাহিত হচ্ছে, সেটার প্রথম যে স্টেপ, সেই প্রথম স্টেপটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন উপায়ে একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হয়। ডিএনএ হচ্ছে ডবল হ্যালিক্স, ঠিক আছে, দুইটা সূত্র থাকছে। আর আরএনএ যেটা আছে সেখান থেকে একটা এক সূত্রক আরএনএ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আবার যে উপায়ে একটা এমআরএনএ থেকে একটা প্রোটিনের শৃঙ্খল তৈরি হবে, পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা দেখবো হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনটা কিন্তু আমি ভূমিকাতেই সংজ্ঞাটা বলে ফেলেছি। কি বললাম? যে একটা ডিএনএর মধ্যে প্রোটিন তৈরি করার জন্য যে সংকেতগুলো আছে, এটা যখন একটা এমআরএনএ অণুতে কপি হয়, ঠিক আছে, বা একটা ডিএনএ থেকে যেভাবে একটা এমআরএনএ তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। তো ট্রান্সক্রিপশন জানার আগে আমাদের আগে বুঝতে হবে যে আমরা জানি যে ডিএনএ এর মধ্যে ডবল হেলিক্স যেটা আছে তার মধ্যে আমরা দুইটা সূত্র দেখতে পাচ্ছি, এখানে আঁকা আছে। ডিএনএ থেকে আমরা ডিএনএ এর মধ্যে আমরা দুইটা সূত্র দেখতে পাই। একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত, আরেকটা হচ্ছে সূত্র, আরেকটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্র। দুইটা সূত্র আছে। এখন এই দুইটা স্ট্যান্ডের একটা স্ট্যান্ড হচ্ছে এমআরএনএ এর জন্য ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়। এমআরএনএ যখন তৈরি করে সে একটা ডিএনএ, তখন সে একটা স্ট্যান্ড হচ্ছে ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। ছাঁচ হিসেবে যে ব্যবহৃত হচ্ছে সেই স্ট্যান্ডটার নাম হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত, ঠিক আছে, টেমপ্লেট বা ছাঁচ যেটা। তাহলে আমি লিখে রেখেছি 3 প্রাইম থেকে 5 প্রাইম যে প্রান্তটা আছে এটাকে তোমার বিভিন্ন নামে ডাকা হয়। এটাকে বলা হয় টেমপ্লেট, তাছাড়া বলা হয় হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্যান্ড, অথবা বলা হয় হচ্ছে নন কোডিং স্ট্যান্ড, ঠিক আছে। আর এটা থেকে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের যে মাথাটা আছে, যে সূত্রটা আছে, এখান থেকেই একটা এমআরএনএ তৈরি হবে। আচ্ছা, অপরদিকে তার বিপরীতে যেটা আছে সূত্রটা, এই সূত্রটাকে তার বিপরীত মানে হচ্ছে এই 3 প্রাইম থেকে 5 প্রাইমের বিপরীত, অর্থাৎ এটা কি তার সম্পূরক। সম্পূরকটাকে ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। সেজন্য লিখেছি এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। তো ওই স্ট্যান্ডটা থেকে কখনো এমআরএনএ তৈরি হয় না, ঠিক আছে। এটাকে এই জন্য বলা হয় হচ্ছে তোমার সেন্স স্ট্যান্ড অথবা কোডিং স্ট্যান্ড বলা হচ্ছে অপোজিটটাকে। তাহলে আমাদের কাজ কোন স্ট্যান্ডটাকে নিয়ে? আমাদের কাজ হচ্ছে এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে স্ট্যান্ডটা আছে এটাকে নিয়ে হচ্ছে আমাদের কাজ। আশা করছি এতটুকু জায়গা বুঝতে পেরেছো। এরপরে আসি, একটা ট্রান্সক্রিপশন শুরু করার জন্য ডিএনএ তো আমরা জানি লম্বা একটা শিকল, ঠিক আছে, দ্বিসূত্রক শিকল হচ্ছে লম্বা। তো এর মধ্যে তোমার কোন কোন জায়গা থেকে তোমার হচ্ছে এমআরএনএ তৈরি হবে এরকম নির্দিষ্ট করা থাকে, ঠিক আছে। যে জায়গাগুলো নির্দিষ্ট করা আছে যে এখান থেকে একটা এমআরএনএ তৈরি হবে, এই জায়গাটাকে বলা হয় ট্রান্সক্রিপশন একক বলা হয়। যেখান থেকে এক খণ্ড এমআরএনএ তৈরি হচ্ছে, ডিএনএ সূত্রের যে জায়গা থেকে এক খণ্ডক এমআরএনএ তৈরি হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কি ট্রান্সক্রিপশন একক। একটা ট্রান্সক্রিপশন এককের মধ্যে আমরা কি কি দেখতে পাই? একটা ট্রান্সক্রিপশন এককের মধ্যে দেখো প্রথম যে চিত্রটা আঁকা হয়েছে, ঠিক আছে, যেটা প্রথম দেখতে পাবো সেটা হচ্ছে একটা প্রোমোটার দেখতে পাবো। ট্রান্সক্রিপশন এককের প্রথমেই যে থাকবে সে হচ্ছে একটা প্রোমোটার থাকবে। প্রোমোটার জিনিসটা কি? প্রোমোটার হচ্ছে তোমার যদি প্রকৃত ডিএনএ যেগুলো আছে, প্রকৃত কোষে যে ডিএনএ আছে, সেখানে প্রোমোটারে তোমার ডিএনএ এর সিকোয়েন্স থাকে হচ্ছে এরকম টিএ টিএ এরকম থাকে সিকোয়েন্সটা। অর্থাৎ থায়ামিন, তারপর অ্যাডেনিন, আবার থায়ামিন, তারপর অ্যাডেনিন। প্রোমোটারটা আর কিছুই না, এটা হচ্ছে ডিএনএ এর যে নিউক্লিওটাইডগুলো আছে সেটারই কিছু বেস সিকোয়েন্স। এবং সেই বেস সিকোয়েন্সগুলো অবশ্যই এখানে থাকবে কি, একটা থায়ামিন থাকবে, তারপর অ্যাডেনিন থাকবে, আবারও থায়ামিন, আবারও অ্যাডেনিন, এইভাবে থাকছে। এটা হচ্ছে প্রকৃত কোষের যে ডিএনএ সেখানে। কিন্তু আদি কোষের ডিএনএ যেটা আছে সেখানে টিএ টিএ থাকার পরে আবারও একটা অ্যাডেনিন,
তারপর একটা হচ্ছে থাইমিন আসে, অর্থাৎ TA তারপর হচ্ছে AT এরকম হয়। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে প্রোমোটার। প্রোমোটার বাংলা আমরা প্রোমোটার কাকে ইউজ করি? প্রোমোটার ইউজ করি হচ্ছে ধরো যারা হচ্ছে বাড়ি কিনে নেয়, তোমার কাছে জায়গা কিনে নেয়, কিনে নিয়ে সেটার মধ্যে বহুতল বিল্ডিং নির্মাণ করে, ঠিক আছে, মানে একটা কাজ স্টার্ট করে যারা, এটাকে বলা হচ্ছে প্রোমোটার। তাহলে এখানে যারা আছে, এখানে আমি প্রোমোটার যাকে বলছি সেও কিন্তু ওই কাজটা শুরু করার জন্য উদ্দীপনা দিচ্ছে, সেজন্য তাকে বলা হচ্ছে, মানে এই বেস সিকোয়েন্সটা আমাদের যে ট্রান্সক্রিপশন আছে সেই ট্রান্সক্রিপশনটা শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্দীপনা দিচ্ছে, সেই জন্য এই বেস সিকোয়েন্সটাকে বলা হচ্ছে কি প্রোমোটার বলা হচ্ছে। আচ্ছা, প্রোমোটারের পর যে থাকবে এখানে ঠিক প্রোমোটারের সাথে লাগানো একটা বিন্দু থাকবে, এখানেও কিছু বেস সিকোয়েন্স থাকবে, এই জায়গাটাকে বলা হচ্ছে স্টার্ট পয়েন্ট বা সূচনা বিন্দু। ঠিক সূচনা বিন্দু থেকেই ট্রান্সক্রিপশন শুরু হয়ে যাবে। আচ্ছা, সূচনা বিন্দুর পর বেশ অনেকখানি অংশ, যে পুরাটা অংশ যেটার হচ্ছে যেটার এরকম যে টেমপ্লেট আছে, ঠিক আছে, নিচের যে সূত্র আছে 3' থেকে 5' প্রান্ত দিকে, এটার বিপরীতে RNA হবে, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে কোডিং অঞ্চল। এরপরে কোডিং অঞ্চলের পরে যেখানে ট্রান্সক্রিপশন বন্ধ হবে, শেষ হবে, এরকম এখানে আরেকটা তোমার হচ্ছে বিন্দু নির্ধারিত থাকে, যেটাকে বলা হয় সমাপ্তি বিন্দু, যেখানে ট্রান্সক্রিপশন শেষ হয়, ঠিক আছে। এখানেও কিছু নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকে। তো এই যে আমরা প্রোমোটার থেকে শুরু করে একবার সমাপ্তি বিন্দু পর্যন্ত যে এলাকাটা, এই পুরাটা এলাকাকে বলা হচ্ছে কি ট্রান্সক্রিপশন একক বলা হচ্ছে। কোত্থেকে? প্রোমোটার থেকে শুরু করে একেবারে সমাপ্তি বিন্দু পর্যন্ত পুরোটা জায়গাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন একক বলা হচ্ছে। তাহলে এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের জন্য আমাদের কি কি প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন। তার আগে আমি এটা মুছে নিচ্ছি। ট্রান্সক্রিপশনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত লাগবে একটা টেমপ্লেট বা ছাঁচ, অর্থাৎ একটা ডিএনএ প্রয়োজন, ডবল হেলিক্স ডিএনএ প্রয়োজন। আচ্ছা, টেমপ্লেট বা ছাঁচ ছাড়া দুটো যে দরকার সেটা হচ্ছে একটা আরএনএ তৈরি করতে গেলে আমাকে কিছু নিউক্লিওটাইড প্রয়োজন। কিরকম? রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট প্রয়োজন। রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট 4 প্রকার। একটা হচ্ছে এটিপি, এরপর আছে হচ্ছে কি জিটিপি, আর এটিপি জিটিপি, এরপরে কি আছে ইউটিপি, আর হচ্ছে সিটিপি। এই 4 প্রকার রাইবো নিউক্লিওটাইড প্রয়োজন। কেন? আমাদের এখন আরএনএ তৈরি করতে হবে, সেজন্য এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট আসে না, এখানে কি আসছে? শুধু রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট গুলো আসছে, ঠিক আছে। তাহলে এই 4 প্রকার নিউক্লিওটাইড দরকার। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা বন্ড, তোমার হচ্ছে আরএনএ এর প্রত্যেকটা বন্ড তৈরি হওয়ার জন্য, অথবা হচ্ছে এখানে যে ডিএনএ যেটা আছে তার হেলিক্স গুলার যে বন্ড আছে হাইড্রোজেন বন্ডগুলা, সেটা ভাঙার জন্য কিছু এনার্জি প্রয়োজন। সেই এনার্জিগুলো কোত্থেকে আসবে? এনার্জিগুলো আসবে হচ্ছে এই যে এখানে ট্রাইফসফেট যেগুলো আছে, এই প্রত্যেকটা জায়গায় ট্রাইফসফেট থেকে আসবে। ট্রাইফসফেট থেকে হয় কি, আমাদের একটা আরএনএ তৈরি করতে কি লাগে? একটা মোনোফসফেট প্রয়োজন হয়, একটা ফসফেট। এর আগের ক্লাসে আমি তোমাদের ভিডিও সহ দেখিয়েছি, একটা ফসফেট দরকার, আর 2টা ফসফেট আলাদা হয়ে চলে যায়। যখন 2টা ফসফেট আলাদা হয়ে চলে যাচ্ছে তখন সেখান থেকে কিছু শক্তি নির্গত হয়, সেটা দিয়েই এই কাজটা কমপ্লিট হয়। আর 2টা ফসফেট যখন একসাথে থাকছে তখন কি বলা হচ্ছে? পাইরোফসফেট বলা হচ্ছে। তাহলে এছাড়া যেটা প্রয়োজন, পুরোটা প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আমাদের কিছু এনজাইম প্রয়োজন আর কিছু প্রোটিন প্রয়োজন। তো যে প্রোটিনগুলো আছে এদেরকে আমরা বলছি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, মানে যে প্রোটিনগুলো দিয়ে ট্রান্সক্রিপশন কমপ্লিট হচ্ছে এদেরকে আমরা বলছি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আর এছাড়া এখানে যে এনজাইমগুলো আমাদের দরকার হচ্ছে, এনজাইমগুলোর মধ্যে মানে যেটা প্রধান এনজাইম সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এখানে প্রয়োজন। তাহলে আমরা প্রক্রিয়াটা দেখে নিই। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে আমি 4টা স্টেপে বর্ণনা করব। 4টা স্টেপের মধ্যে আমি নামগুলো লিখে রেখেছি। প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা হওয়া। দ্বিতীয়ত যেটা আছে এখানে হচ্ছে একটা এমআরএনএ সূত্র তৈরি হচ্ছে। 3 নাম্বার যেটা আছে সেখানে এমআরএনএ তৈরি শেষ হয়ে গেছে, সমাপ্তিকরণ। চতুর্থ যেটা আছে এই সমাপ্তিকরণের পর আমরা যে একটা প্রি এমআরএনএ পেলাম, রাফলি যে একটা এমআরএনএ পেলাম, সেটাকে কাটছাট করে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নতুন আরেকটা এমআরএনএ, যাকে বলা হচ্ছে চূড়ান্ত এমআরএনএ বলা হচ্ছে, সেই চূড়ান্ত এমআরএনএ তৈরি করা। তাহলে প্রসেসটার মধ্যে চলে আসি। প্রথমে আমি চিত্রে 1 নাম্বার যে অংশটা আছে সেখানে দেখব
প্রথমেই যেটা হচ্ছে সূচনা যেটা আছে, সূচনাটাকে আমি তোমাকে কিছুটা পয়েন্ট আকারে দেখাতে যাচ্ছি। এই যে একটা বিন্দু আছে প্রোমোটার, ঠিক আছে, প্রোমোটার একটা বেস সিকোয়েন্স। প্রথম হচ্ছে এই প্রোমোটারের মধ্যে কিছু তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হবে। তাহলে আমি যেটা লিখে নিচ্ছি, প্রোমোটার নামক যে বিন্দুটা আছে এর মধ্যে কে যুক্ত হচ্ছে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মানে কি বলেছি? কিছু প্রোটিন, একদল প্রোটিন। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর লিখতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রথম হচ্ছে সেই প্রোমোটারে যুক্ত হচ্ছে। যখন প্রোমোটারের সাথে ট্রান্সক্রিপশন যুক্ত হয় তখন এদের সাথে আরেকজন যুক্ত হয়, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আমি লিখে নিচ্ছি আরএনএ পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম যখন একটা প্রোমোটারের উপর এসে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অর্থাৎ কিছু প্রোটিন যুক্ত হয়, এই তোমার ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর যারা আছে ওরা হচ্ছে অনেকটা সুইচের মতো কাজ করে, ঠিক আছে, সুইচের মতো কাজ করে এই প্রোমোটারকে তখন নির্দেশ, মানে এই প্রোমোটারের সাথে তখন হচ্ছে এই আরএনএ পলিমারেজ এনজাইম যেটা আছে তখন এদের সাথে যুক্ত হতে পারে, দুজনের সাথে। আচ্ছা, যখন আরএনএ পলিমারেজ এনজাইমটা ওদের সাথে যুক্ত হচ্ছে তখন এই আরএনএ পলিমারেজকে নির্দেশ দিবে, প্রোমোটার নির্দেশ দিবে আরএনএ পলিমারেজকে, ঠিক আছে। এই পরের স্টেপটা হচ্ছে প্রোমোটার নির্দেশ দিচ্ছে, কাকে দিচ্ছে নির্দেশটা? আরএনএ পলিমারেজকে দিচ্ছে। আরএনএ পলিমারেজ, এএসই, আরএনএ পলিমারেজ এনজাইমকে একটা নির্দেশনা প্রদান করবে। কি নির্দেশনা প্রদান করবে? যে তাকে এই যে ডিএনএ এর বেস পেয়ার গুলো আছে এখানে এখানে ঠিক কোন জায়গা থেকে তার কাজ শুরু করতে হবে এবং কয়টা বেস পেয়ার সে খুলবে এগুলো নির্দেশ দেয়, মানে কোন জায়গা থেকে কাজ করবে। এখন এই প্রোমোটারের নির্দেশ পাওয়ার পর আরএনএ পলিমারেজ যেটা আছে সে করছে কি, আমি সংক্ষেপে লিখছি এখানে আরএনএ, আরএনএ দিয়ে ডট দিয়ে দিলাম, পলি লিখলাম, ঠিক আছে। পলিমারেজ এরপর কি করলো? 20টা বেস পেয়ার খুলে নেয়, মানে এই নিউক্লিওটাইড যেগুলো আছে এই নিউক্লিওটাইডের মধ্যে এই 20টা জোড়া সে হচ্ছে খুলে দিচ্ছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা। আমি আবারও ব্যাখ্যা করছি, প্রোমোটার যেটা আছে এই প্রোমোটারের বিন্দুর মধ্যে প্রথম এসে কারা যুক্ত হলো? কিছু ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অর্থাৎ কিছু প্রোটিন এসে যুক্ত হলো। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হওয়ার পর এখানে যেটা হচ্ছে, এখানে এই যে ডিএনএ আছে এই ডিএনএ এর চারপাশে এখানে কিছু এনজাইম আছে, এনজাইমটার নাম কি বলেছি? আরএনএ পলিমারেজ এনজাইম। সে এসে এখন এদের মধ্যে যুক্ত হয় তৃতীয় ব্যক্তি হিসেবে। দেন এই প্রথম ব্যক্তি যে ছিল প্রোমোটার, এই প্রথম ব্যক্তি এখন তৃতীয় ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছে, এই আরএনএ পলিমারেজকে নির্দেশনা দিচ্ছে যে আরএনএ পলিমারেজকে ঠিক কোন জায়গা থেকে কাজ শুরু করতে হবে, কোন জায়গা থেকে? এই যে সূচনা বিন্দু যেটা ছিল স্টার্ট পয়েন্ট, প্রোমোটারের পরেই যে জায়গাটা, এখান থেকে কাজ শুরু করতে হবে। দেন এই যে আরএনএ পলিমারেজ কি করছে? এই সূচনা বিন্দু থেকে শুরু করে গুনে গুনে সে 20টা বেস পেয়ার, সে এই 20টা বেস পেয়ারের যে হাইড্রোজেন বন্ড আছে, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এরকম 20টা বন্ড সে খুলে দিচ্ছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সূচনা। এরপরে আসে হচ্ছে এমআরএনএ সূত্র তৈরি করা যেটা আছে। আমরা যখন ডিএনএ পড়েছিলাম, ডিএনএ এর রেপ্লিকেশন যখন পড়েছিলাম তখন একটা নতুন ডিএনএ তৈরি করতে গেলে কি প্রয়োজন হয়েছিল? একটা ছোট্ট প্রাইমার দরকার হয়েছিল, মনে আছে? একটা ডিএনএ তৈরি করতে আগে ছোট্ট একটা আরএনএ তৈরি হয়েছিল, তারপর তার পাশে ডিএনএ তৈরি হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো প্রাইমারের দরকার নাই, সরাসরি আরএনএ তৈরি হচ্ছে এখানে। এখানে কোনো প্রাইমারি হিসেবে অন্য কারো মানে আগমনের প্রয়োজন হয় না, সরাসরি তৈরি হচ্ছে। আমি দ্বিতীয় চিত্রে চলে আসি। দ্বিতীয় চিত্রে আমি তাহলে দেখবো এখন হচ্ছে এই যে আরএনএ তোমার এনজাইম, যে পলিমারেজ এনজাইম যেটা আছে, আরএনএ পলিমারেজ এনজাইমকে আমি এখানে বৃত্ত আকারে দেখাচ্ছি, যার কাজ হচ্ছে সে এরকম ঘুরে ঘুরে সামনের দিকের 20টা বেস পেয়ারের পাক খুলে দিচ্ছে, এটা দেখাচ্ছি। তো একদিকে হচ্ছে এরকম বেস পেয়ারের পাক খুলে দিচ্ছে, ঠিক আছে। আর এরপর আসে আমরা পড়ছিলাম হচ্ছে আরএনএ সূত্রটা কিভাবে বর্ধিত হচ্ছে। ধরি সামনের দিকে হচ্ছে বেস পেয়ারটা এরকম খুলে দিচ্ছে, আর সূত্রটা তৈরি হবে হচ্ছে তোমার 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে প্রান্তটা আছে এই প্রান্তের বিপরীতে তৈরি হবে, কারণ আমাদের টেমপ্লেট কোনটা? এটা নিচেরটা।
3 প্রাইম থেকে 5 প্রাইমের যে প্রান্তটা আমি দেখো একে একে পেঁচিয়ে কিন্তু নিচের দিকে পড়েছে 3 প্রাইম প্রান্তটা, ঠিক আছে। এরপর আবার উপরে যায়, আবার এখানে গেছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এইভাবেই গেছে। দেখো হিসাব করে দেখবা নাকি ভুল হয়ে গেছে। 1 2 3, দেখি দাঁড়াও, 1 2 নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, ঠিক আছে। তাহলে এটা এখানে শেষ করি, তাহলে মিলছে এখন, ঠিক আছে। আচ্ছা, এখন এর বিপরীতে কি বললাম, একটা হচ্ছে mRNA তৈরি হবে। mRNA কিভাবে তৈরি হচ্ছে, একেবারে যতটুকু অংশ এরকম খুলে গেছে, এই পুরা খুলে যাওয়া অংশের মধ্যে হচ্ছে সবটার মধ্যেই একটা তোমার রাইবো নিউক্লিওটাইড গুলা, এখানে ট্রাইফসফেট গুলো এখানে এসে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা ছোট mRNA তৈরি করছে। তাহলে এটা কি একটা mRNA। এই যে নতুন mRNA যেটা তৈরি হলো, এটার তাহলে বাম দিকের প্রান্ত কি হবে, বাম দিকের প্রান্তটা হবে 5 প্রাইম প্রান্ত, আর এই পাশের প্রান্তটা হবে কি 3 প্রাইম প্রান্ত। কারণ সে ডিএনএ যেটা আছে এখানে নিচের যে ডিএনএটা আছে, নিচের ডিএনএটা হচ্ছে এই পাশে 3 প্রাইম, তাহলে তার বিপরীতে আরএনএ তৈরি হয়েছে 5 প্রাইম, আর নিচের ডিএনএটা এই পাশে হচ্ছে 5, সো তার বিপরীতে আরএনএ হচ্ছে কি 3 প্রাইম তৈরি হয়েছে। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে mRNA সূত্র তৈরি, তাহলে এখানে কি বলবো যে এখানে যে ছাঁচ ডিএনএ যেটা আছে, ছাঁচ স্ট্যান্ডের বিপরীতে আরএনএ বেস পেয়ারিং রীতি অনুসারে এখানে এসে নিউক্লিওটাইড গুলো এসে বসবে। বেস পেয়ারিং রীতি কি বলা হয়, আরএনএ এর বেস পেয়ারিং রীতি বলে যে এখানে নিউক্লিওটাইড প্রয়োজন 4টা, এটিপি, জিটিপি, সিটিপি, আর একটা হচ্ছে ইউটিপি। মানে এখানে ডিএনএ তে যেখানে অ্যাডিনিন ছিল, ঠিক আছে, ডিএনএ তে অ্যাডিনিন থাকলে যদি এখান থেকে আরেকটা ডিএনএ সূত্র তৈরি হয়, তাহলে অ্যাডিনিনের বিপরীতে কি তৈরি হওয়ার কথা, থাইমিন তৈরি হওয়ার কথা। কিন্তু আরএনএ এর বেস পেয়ারিং রীতি কি বলছে যে ডিএনএ তে যদি অ্যাডিনিন থাকে, তার বিপরীতে একটা আরএনএ তৈরি হলে এর বিপরীতে কি আসবে, টি আসবে না, কখনো ইউ আসবে। তাহলে এই বেস পেয়ারিং রীতি অনুসারে হচ্ছে এখানে এগুলো বসে যাবে। তাহলে এই যে বসে যাচ্ছে এবং দুইটা সূত্র তৈরি হচ্ছে, দুইটা সূত্র কি বিপরীতমুখী তৈরি হচ্ছে। যেটা ডিএনএ ছিল, ডিএনএ তে একটা প্রান্ত হচ্ছে 3 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম, আর তার বিপরীতে আমাদের নতুন যে mRNA তৈরি হচ্ছে, তার একটা প্রান্ত হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, এইভাবে তৈরি হচ্ছে। এখন এই যে বেস পেয়ার যখন তৈরি হচ্ছে, তখন দেখো শেষ যে মাথাটা আছে mRNA আর হচ্ছে ডিএনএ, এরা কিন্তু এরকম জয়েন্ট হয়ে থাকছে, যুক্ত থাকছে। যুক্ত হয়ে থাকলে এই টোটালটা একটা যে নতুন একটা হ্যালিক্স তৈরি করছে এই দুজন মিলে, ঠিক আছে, এই দুজন মিলে যে একটা হ্যালিক্স তৈরি করছে, এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড ডিএনএ আরএনএ হ্যালিক্স। মানে একটা বিশেষ হ্যালিক্স, ঠিক আছে, যেটার মধ্যে একটা স্ট্যান্ড হচ্ছে ডিএনএ আর একটা স্ট্যান্ড হচ্ছে আরএনএ। এই জন্য এটা কি বলা হচ্ছে, একটা হাইব্রিড ডিএনএ আরএনএ হ্যালিক্স বলা হচ্ছে। তো এটা মনে করো উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর 20টা বেস পেয়ারের কাজ করা শেষ, ঠিক আছে। এরপর এই যে আরএনএ পলিমারেজ এনজাইম যেটা আছে, ও করবে কি আবারও সামনের দিকে অগ্রসর হবে। সে আবারও এরকম সামনের দিকে অগ্রসর হতে হতে এরকম খুলতে থাকবে সামনের দিকে, সে আবারও এরকম সামনের দিকে খুলতে খুলতে আগাতে থাকবে। আর পিছনে যেটা আছে, এই পিছনের যে এই যে mRNA যেটা আছে, ঠিক আছে, পিছনের mRNAটা হচ্ছে এখন বাইরে চলে আসবে আস্তে করে, নিচেরটা হচ্ছে আস্তে করে এরকম বাইরে চলে আসতে থাকবে। আর এই পিছনের ডিএনএ যেটা আছে, এটা আবারও আগের মতো করে এরকম পেঁচিয়ে যেতে থাকবে। যতটুকু অংশ কাজ শেষ হয়ে গেছে, ততটুকু অংশ আবার এরকম করে পেঁচিয়ে যেতে থাকবে। যাই হোক, আরেকটা ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে, ধরো এমন আছে যে ডিএনএ হচ্ছে একটা প্রোটিন উৎপন্ন করার জন্য ডিএনএ একটা মনে করো, সেই ডিএনএ কে প্রোটিন অনেকগুলো প্রোটিন তৈরি করতে হচ্ছে এবং খুব দ্রুত তৈরি করতে যদি হয়, তখন যেটা হয়, ধরো একবার হচ্ছে এই যে এই আরএনএ প্রাইমেজ তোমার সরি আরএনএ পলিমারেজ এনজাইমটা সামনে চলে গেছে এবং মানে 20টা বেস পেয়ারের কাজ শেষ, সে পরবর্তী 20 নাম্বারে সে চলে গেছে, তখন যেটা হচ্ছে, তখন আবারও নতুন করে এই প্রমোটারটা আবারও কাজ শুরু করছে। এই প্রমোটারটা আবারও নতুন করে কাজ শুরু করলে সেখান থেকে আবারও যে যতটুকুর তোমার তৈরি করা শেষ হয়ে গেছে, এখান থেকে আবারও নতুন করে আরেকটা mRNA তৈরি হতে থাকবে। মানে হচ্ছে যতটুকু অংশ এরকম খোলা আছে, এখান থেকে আবারও নতুন করে আরেকটা mRNA তৈরি হওয়া শুরু করলো, ঠিক আছে। এভাবে সে দ্রুত কাজগুলো করে থাকে, অনেকগুলো প্রোটিন সে উৎপন্ন করে থাকে। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে mRNA সূত্র তৈরি যেটা। আচ্ছা, এরপরে স্টেপ যেটা আছে সমাপ্তিকরণ।
সমাপ্তিকরণটা যেটা হচ্ছে, এখানে আমরা জানি যে একটা সমাপ্তি বিন্দু যেটা আছে, সমাপ্তি বিন্দুর মধ্যে কি থাকে? সমাপ্তি বিন্দুর মধ্যে থাকে হচ্ছে, আমি এখন যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে তোমার প্রকৃত কোষের যে তোমার ডিএনএ আছে সেখানে, ঠিক আছে? ইউক্যারিওটিক সেলে যে ডিএনএটা আছে সেখানে, এখানে সমাপ্তি বিন্দু যেটা আছে, সমাপ্তি বিন্দুতে থাকে হচ্ছে অনেকগুলা অ্যাডিনিন থাকে, এরকম পরপর অনেকগুলা অ্যাডিনিন থাকে। তাহলে এটার বিপরীতে যে এমআরএনএটা তৈরি হচ্ছে, আমি লাল রঙে দেখাচ্ছি, তাহলে এমআরএনএ তৈরি হলে এর বিপরীতে কি আসবে? ইউ আসবে, ঠিক আছে? এরকম অনেকগুলা ইউ আসতেছে। তো যখন এরকম অনেকগুলা ইউ চলে আসে একটা এমআরএনএর মধ্যে, তখন এই ইউরাসিল যেটা আছে এদের সাথে হচ্ছে কিছু প্রোটিন যুক্ত হয়, এখানে কিছু নিউক্লিয় প্রোটিন এসে এখানে যুক্ত হচ্ছে। যখন কোনো নিউক্লিয় প্রোটিন এসে এখানে যুক্ত হয়, তখন হচ্ছে এদের ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যায়। আমি আবারও বলছি, সমাপ্তিকরণটা বললাম হচ্ছে মেইন যে ডিএনএটা ছিল এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এটা ডিএনএ, একটা হচ্ছে 3 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম, আর এটা হচ্ছে নতুন হচ্ছে আমাদের কি হচ্ছে, এখান থেকে একটা এমআরএনএ হচ্ছে, এমআরএনএ। তাহলে এমআরএনএ এটা হচ্ছে 5 মাথা আর এটা হচ্ছে 3 প্রাইম মাথা। তাহলে ডিএনএ এর যেখানে সমাপ্তি বিন্দু সেখানে কি আছে? অনেকগুলা অ্যাডেনিন আছে, পলিঅ্যাডেনিন। সেখান থেকে আমাদের এমআরএনএ তে এই অ্যাডেনিনের বিপরীতে কি তৈরি হবে? ইউরাসিল উৎপন্ন হবে। যখন এরকম ইউরাসিল উৎপন্ন হলো, ইউরাসিল উৎপন্ন হলে এখানে এই যে গোল গোল যে বস্তুগুলো আমি দেখালাম, ওরা কি? এরা হচ্ছে কিছু নিউক্লিয় প্রোটিন, কিছু নিউক্লিয় প্রোটিন এখানে যুক্ত হলো। নিউক্লিয় প্রোটিন এখানে যুক্ত হয়ে গেলেই আমাদের এখানে ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। আর আদিকোষের যে ডিএনএটা আছে এখানে যেটা হচ্ছে, সেখানে তোমার মানে ইউরাসিল তৈরি পর্যন্ত অপেক্ষা করতে হয় না, তাদের নির্দেশনা মানে আগে থেকেই থাকে, তারা বুঝতে পারে যে কোথায় তাদেরকে স্টপ করতে হবে, যেখানে স্টপ করতে হবে সেখানে সে এই এমআরএনএ স্ট্যান্ডের মতো সরাসরি প্রোটিনটা বসে যায়। সরাসরি প্রোটিনটা বসে গেলে তখন সেখানে কাজটা অফ হয়ে যায়। তাহলে এটা ছিল হচ্ছে এমআরএনএ এর যে তৈরিটা আছে সেটা সমাপ্তিকরণ। এখন চলে আসি হচ্ছে একটা প্রি এমআরএনএ থেকে আমরা কিভাবে একটা চূড়ান্ত এমআরএনএ আমরা পাবো সেটা এখন দেখব। আমি প্রথম হচ্ছে একটা প্রি এমআরএনএ একটু আঁকতে চাচ্ছি, স্কেলের মতো করে আঁকি। নর্মালি এই একটা ডিএনএ থেকে যখন একটা তোমার এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে? তাহলে এমআরএনএ একটা মাথা হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম। তো এর মধ্যে তোমার বেশ কিছু অঞ্চল থাকে, ধরো এখানে দুইটা অঞ্চল আছে, বেশ কিছু অঞ্চল থাকে যে অঞ্চল থেকে কখনো কোনো প্রোটিন তৈরি হয় না। এখানে আমি একটু রেখা দিয়ে যে অঞ্চলটা বুঝিয়েছি সেটা হচ্ছে সেই অঞ্চল যেখান থেকে কখনো কোনো প্রোটিন তৈরি হবে না। তাহলে এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রন্স। আমি লিখে দিচ্ছি শব্দটা ইন্ট্রন্স। এটা কিন্তু আসে, ইন্ট্রন্স বলতে কি বুঝো? আর যে অঞ্চলগুলো ফাঁকা আছে, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে একজোন্স। যেখান থেকে প্রোটিন তৈরি হয় এই জায়গাটাকে বলা হয় হচ্ছে একজোন্স। তাহলে বাংলা লিখে দিয়ে এখান থেকে তৈরি হবে, আর একটা হচ্ছে হবে না, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? একজোন্স থেকে হচ্ছে প্রোটিন তৈরি হবে, প্রোটিন হবে, ঠিক আছে? আর এটার মধ্যে হচ্ছে হবে না, ইন্ট্রন্স থেকে হচ্ছে প্রোটিন তৈরি হবে না। আচ্ছা, এটা কি তাহলে? এটা হচ্ছে একটা টোটালটা হচ্ছে একটা প্রি এমআরএনএ। এটা হচ্ছে একটা প্রি এমআরএনএ। আচ্ছা, এখান থেকে এখন কি তৈরি হবে? ধীরে ধীরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এখান থেকে আমরা একটা চূড়ান্ত এমআরএনএ পাবো। কিভাবে পাবো? প্রথমে যে জিনিসটা হবে সেটাকে বলা হবে হচ্ছে এখানে টেইলিং হবে। প্রথমে হবে হচ্ছে টেইলিং। টেইলিং জিনিসটা কি? টেইলিংটা হচ্ছে, আবারও আমি এই যে উপরে যেটা এঁকেছিলাম এটা আমি আবারও আঁকছি। তাহলে এটার দুইটা মাথা, একটা 5 আর একটা 3, ঠিক আছে? এখন এখানে ইন্ট্রোস ছিল কয়টা? দুইটা ছিল, সেটা তোমাকে দেখাতে হবে, একটা দুইটা, ঠিক আছে? এখন টেইলিং মানে হচ্ছে এর যে 3 প্রাইম প্রান্ত যেটা আছে, এই 3 প্রাইম প্রান্তে এখানে কিছু অ্যাডিনিন যুক্ত হবে। অ্যাডিনিনের যে নিউক্লিওটাইড গুলো আছে এগুলো যুক্ত হবে। কয়টা যুক্ত হবে? 50টা থেকে 150টা পর্যন্ত অ্যাডিনিনের নিউক্লিওটাইড এখানে যুক্ত হবে। এই অ্যাডিনিনের যে নিউক্লিওটাইড গুলো এখানে যুক্ত হলো, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হবে হচ্ছে টেইল বা লেজ।
যেহেতু এখানে লেজ সৃষ্টি হচ্ছে সেজন্য এই স্টেপটার নাম কি দিয়েছি আমি? টেইলিং। তাহলে টেইলিং শেষে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেরকম দেখতে পাচ্ছ সেটা কিরকম থাকবে? এই যে আমি 5 প্রাইম এভাবে আঁকো আগের মতো করে। মাঝখানে থাকবে হচ্ছে ইন্ট্রন্স থাকবে, মানে যেটা যেখান থেকে প্রোটিন তৈরি হয় না, দুইটা ইন্ট্রন্স আছে এখানে। আচ্ছা, এরপরে কি হলো? এই পাশে আমাদের 3 প্রাইম প্রান্ত যেটা ছিল এটা একটু বর্ধিত হলো। কেন বর্ধিত হলো? এখানে অনেকগুলা তোমার অ্যাডেনিনের লেজ যুক্ত হয়েছে। তাহলে আমি এখানে দিয়ে দিই এ দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিই, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আর এই পাশে হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত। আচ্ছা, এখন যেটা হচ্ছে টেইলিং তো বললাম, দ্বিতীয় স্টেপে যেটা হবে এখন হবে ক্যাপিং। তাহলে শব্দটা আমি লিখে দিচ্ছি, এখন 5 প্রাইম প্রান্তের দিকে হবে হচ্ছে ক্যাপিং। ক্যাপিং কিভাবে হচ্ছে? ক্যাপিং হচ্ছে কি, এই যে 5 প্রাইম প্রান্তটা আছে, এই 5 প্রাইম প্রান্তে তোমার 7টা গুনে গুনে 7টা গুয়ানিন আসবে। এখানে গুয়ানিনের যে নিউক্লিওটাইড আছে সেটা আসবে। এটা 5 প্রাইম প্রান্তে ছিল, তাহলে এখানে কি আসতেছে? গুয়ানিন আসছে, 7টা আসবে, বেশি আসবে না। তো আমি ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি, এখানে থাকবে হচ্ছে 7টি নিউক্লিওটাইড আসবে এখানে। তাহলে 7টা নিউক্লিওটাইড আসলে ক্যাপিং এর পরের জিনিসটা আমি দেখতে কিরকম দেখাবে? এটাকে বক্সে ঢুকায় ফেলো তুমি, তাহলে হবে আগেটার মতো করে এরকম বক্সে ঢুকে গেল। দেখতে এরকম হচ্ছে, একটা 5 প্রাইম প্রান্ত আর একটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এখন এত কিছু হওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু এক্সট্রা অংশ এখনো রয়ে গেছে, যেগুলোকে বলা হচ্ছে কি ইন্ট্রন্স বলা হচ্ছে, যেগুলো থেকে কখনোই কোনো প্রোটিন তৈরি হবে না। খালি খালি তো এগুলো বহন করার দরকার নেই। সেজন্য ডিএনএ করছে কি, এই যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো প্রত্যেকটা এক্সট্রা অংশকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এই যে এটাকে কেটে বাদ দিচ্ছে, এটাকে কেটে বাদ দিচ্ছে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এগুলো তোমার একসাথে জোড়া লেগে যাচ্ছে। তাহলে এগুলো ছাড়া তাহলে বাকি জোড়া লাগলে কিরকম হবে? জাস্ট এরকম স্ট্রেট। সামনের মাথায় যেটা আছে এটা কি বলছে? এটা হচ্ছে ক্যাপ। এই পাশে যেটা আছে এটা হচ্ছে তার টেল, ঠিক আছে? ক্যাপের পরে হচ্ছে টেল, আর মাঝখানে কি আছে? শুধুমাত্র আছে হচ্ছে এক্সনস, মানে যে জায়গাটা হচ্ছে যেখান থেকে হচ্ছে প্রোটিন তৈরি হতে পারে। তাহলে ক্যাপটা কোন প্রান্তে আছে? 5 প্রাইম প্রান্তে আছে, টেলটা আছে হচ্ছে 3 প্রাইম প্রান্তে আছে। তাহলে এই যে উপায়ে এই এক্সনস গুলাকে বাদ দেওয়া হলো, তাহলে এই উপায়টাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। কেটে বাদ দেওয়া হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। এই জায়গাটা কাটা হচ্ছে, এই জায়গাটা কাটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি স্প্লাইসিং। এই স্প্লাইসিং কমপ্লিট করে যে তাকে বলা হচ্ছে স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোমের মধ্যে কি থাকে? একটা এরকম প্রি এমআরএনএ থাকে, তার সাথে থাকে কিছু স্মল রাইবো নিউক্লিও প্রোটিন থাকে এখানে, খুব ছোট আকৃতির স্মল রাইবো নিউক্লিও প্রোটিন থাকছে, আর সেই সাথে একটা প্রি আরএনএ থাকছে। এদেরকে একসাথে বলা হচ্ছে স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম করছে কি? স্প্লাইসিওজোমের ফলে আমরা একটা চূড়ান্ত এমআরএনএ পাচ্ছি। সর্বশেষে যেটা পেলাম সেটা হচ্ছে একটা চূড়ান্ত এমআরএনএ। এখন চূড়ান্ত এমআরএনএ তৈরির সময় তোমার হচ্ছে দেখা যায় যে এখানে যে এক্সনস গুলো ছিল, কয়টা এক্সনস আছে? 1 2 3, মানে এখানে কয়টা অঞ্চল ছিল, মানে আলাদা আলাদা ভাবে যারা হচ্ছে কোডিং করতে পারবে, এখান থেকে প্রোটিন তৈরি করতে পারবে, 3টা অঞ্চল ছিল। এই 3টা অঞ্চল যদি আগে ধরে প্রথমটা আছে, এরপর যদি তৃতীয়টা এখানে এসে জোড়া লেগে যায়, দ্বিতীয়টা পরে চলে যায়, তাহলে সেখান থেকে একরকম প্রোটিন তৈরি হবে। আবার যদি এরকম হয় সবার আগে তৃতীয়টা চলে আসলো, দ্বিতীয়টা শেষে চলে গেল, ঠিক আছে, এরকম উল্টাপাল্টা ভাবে যদি সজ্জিত হয় তখন সেখান থেকে আরেক রকম প্রোটিন তৈরি হবে। এভাবে একটা ডিএনএ থেকে, ঠিক আছে, একটা ডিএনএ থেকে আমরা যে এমআরএনএ পাচ্ছি, সেই এমআরএনএ স্প্লাইসিং শেষে বিভিন্নভাবে সজ্জিত হয়ে এখান থেকে বিভিন্ন রকম প্রোটিন তৈরি হয়। তাহলে এরকম স্প্লাইসিংকে যখন হচ্ছে তারা বিভিন্নভাবে জোড়া লেগে যায়, অল্টারনেটিভ স্প্লাইসিং বলা হয়ে থাকে। এভাবে আমরা জানি যে আমাদের জীবদেহের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনের সংখ্যা হচ্ছে তোমার প্রায় 20,000। তো এভাবে অল্টারনেটিভ স্প্লাইসিং যখন হচ্ছে, অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে এভাবে মাত্র 20,000 জিন থেকে কিন্তু 20,000 প্রোটিন তৈরি হওয়ার কথা, সেখান থেকে 1 লক্ষ প্রোটিন তৈরি হচ্ছে, মানে 1 লক্ষ ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। কিভাবে? কারণ এরা বিভিন্নভাবে সজ্জিত হয়ে এরা বিভিন্ন রকম প্রোটিন তৈরি করছে। আমি টোটাল ব্যাপার যেটা আছে এটাকে আরেকবার রিপিট করতে যাচ্ছি। রিপিটটা হচ্ছে প্রথম থেকে আসি, পদ্ধতিটা যেটা ছিল সেখান থেকে আসতে যাচ্ছি।
পদ্ধতিটা বলেছিলাম প্রথমে হচ্ছে এই যে প্রোমোটার যে ছিল, এই প্রোমোটারের মধ্যে, প্রোমোটার মানে কি ছিল তোমার টিএটিএ, থায়ামিন অ্যাডেনিন একটা মানে বেস সিকোয়েন্স ছিল। এখানে এসে প্রথম কিছু ফ্যাক্টর যুক্ত হয়েছিল, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মানে কি এখানে কিছু প্রোটিন যুক্ত হয়েছিল। যখন কিছু প্রোটিন এই ট্রান্সক্রিপশন এই যে প্রোমোটারের মধ্যে যুক্ত হয়, তখন সেখানে একটা এনজাইম আসতে পারে। এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম আসার পর প্রোমোটার আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ দেয় যে তুমি এখন স্টার্ট বিন্দু যেটা আছে, সূচনা বিন্দু থেকে এই বেস পেয়ারগুলো খোলা শুরু করো। তাহলে তখন এই আরএনএ পলিমারেজ এনজাইম যেটা ছিল, সে এই স্টার্ট বিন্দু থেকে বেস পেয়ারগুলো খুলতে শুরু করে, কিন্তু সে একটানা মাত্র 20টা বেস পেয়ার খুলতে পারে, এরপর সে চুপ করে বসে থাকে। যখন সে 20টা বেস পেয়ার খুলে ফেলে, তখন এই নিচের যে ছাঁচ স্ট্যান্ড যেটা আছে, আমার চিত্রে নিচে, তোমার চিত্রে আঁকতে গেলে হয়তো সেটা উপরে যেতে পারে, মানে 3 প্রাইম থেকে ডিএনএ এর যে সূত্রটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, সেই সূত্রটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ। সেটার বিপরীতে তোমার আরএনএ এর বেস পেয়ারিং যে রীতি আছে, সেই রীতি অনুসারে এই নিচের সূত্রের বিপরীতে এখানে নিউক্লিওটাইড গুলো এনে বসিয়ে দেয়। শুধু এখানে এটা হবে কিরকম, এই যে নতুন যে এমআরএনএটা তৈরি হচ্ছে, এটা হবে উপরের যে সূত্র আছে তার হুবহু কপি, শুধুমাত্র যেখানে তোমার থাইমিন থাকার কথা তার বদলে হচ্ছে ইউরাসিল চলে আসবে, এরকম থাকবে। তাহলে এইভাবে আমরা যেটা পাচ্ছি, এরকম ভাবে যখন 20টা পেয়ার থেকে 20টা বেস পেয়ারের বদলে যখন এখানে নতুন 2টা পেয়ার তৈরি হয়ে যাচ্ছে, নিচের যে 20টা পেয়ার মানে নিউক্লিওটাইড ছিল, সেটার বিপরীতে যখন আরো 20টা নিউক্লিওটাইড আরএনএ এর জন্য তৈরি হয়ে গেল, এরপরে এই আরএনএ পলিমারেজ এনজাইমটা সামনের যে শৃঙ্খলগুলো আছে ওইরকম আরো 20টাকে ভেঙে ফেলে। আর অন্যদিকে হয় কি, যদি এই ডিএনএটাকে আরো মানে এমআরএনএ তৈরির প্রয়োজন হয়, তখন পিছন থেকে আবারও এমআরএনএ তৈরি হতে থাকে, মানে প্রোমোটার আবার নতুন করে কাজ শুরু করে দেয়। আর অন্যদিকে হয় কি, এই প্রি এমআরএনএ যেটা আছে, এটা এই ডিএনএ থেকে যখন এটা স্টপ হয়ে যায়, স্টপ হচ্ছে কিভাবে, যখন কোথাও আমরা বেস সিকোয়েন্স দেখছি হচ্ছে অনেকগুলা অ্যাডেনিন থাকছে, এখানে সূচনা বিন্দু যেটা আছে, সমাপ্তি বিন্দু যেটা আছে, এখানে কি থাকছে, অনেকগুলা অ্যাডেনিন থাকছে। এই অ্যাডেনিনের বিপরীতে যখন এই এমআরএনএ এর মধ্যে অনেকগুলো ইউরাসিল তৈরি হয়ে যাবে, তখন সেই ইউরাসিলের সাথে কি যুক্ত হবে, কিছু প্রোটিন এসে যুক্ত হবে। কিছু প্রোটিন ইউরাসিলের সাথে যুক্ত হলে, মানে আরএনএ চেইনের মধ্যে যুক্ত হলে, তখনই হচ্ছে ট্রান্সক্রিপশনটা শেষ হয়ে যাচ্ছে। দেন সে এই ডিএনএ থেকে আলাদা হয়ে বাইরে চলে আসছে। আর যতক্ষণ সে ভেতরে ছিল, এই ডিএনএ সাথে জোড়া লাগানো ছিল, তখন এই ডিএনএ সহ এই এমআরএনএটাকে বলা হচ্ছিল, একটা বিশেষ নামে ডাকা হচ্ছিল, বলা হচ্ছিল কি হাইব্রিড ডিএনএ আরএনএ হেলিক্স বলা হচ্ছিল। যাই হোক, এই প্রি এমআরএনএ থেকে একটা আমরা চূড়ান্ত এমআরএনএ কিভাবে পাচ্ছি, প্রি এমআরএনএ এর মধ্যে আমরা বেশ কিছু অঞ্চল দেখতে পাচ্ছি। একটা অঞ্চল হচ্ছে, কিছু অঞ্চল আছে যেটাকে বলা হচ্ছে ইন্ট্রন্স, এখান থেকে কখনো তোমার হচ্ছে প্রোটিন তৈরি হয় না এখান থেকে। তো আর যে অঞ্চলগুলো থেকে প্রোটিন তৈরি হয়, সেই অঞ্চলগুলোকে আমরা বলছি হচ্ছে এক্সোনস বলছি। এছাড়া এই প্রি এমআরএনএ এর একটা প্রান্ত হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম। প্রথমেই যেটা হচ্ছে প্রি এমআরএনএ এর সাথে টেইলিং হচ্ছে, এর 3 প্রাইম প্রান্তে তোমার 50 থেকে 150টা অ্যাডেনিনের নিউক্লিওটাইড এখানে আসছে। অ্যাডেনিনের নিউক্লিওটাইড, তার মানে নাম কি হবে, রাইবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে আসবে, এসে যুক্ত হবে, কিন্তু এখানে মোনোফসফেট যুক্ত হবে, 2টা ফসফেট বের হয়ে চলে যাবে। আচ্ছা, এখানে যুক্ত হয়ে একটা লম্বা লেজ গঠন করছে, যেটাকে বলছি আমরা টেইল। আর এরপরে সেকেন্ড স্টেপ যেটা আছে, তার 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানোসিন ট্রাইফসফেট আসছে এখানে, মানে গুয়ানোসিনের তোমার গুয়ানিনের নিউক্লিওটাইড এখানে 7টা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যেটাকে মানে সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে ক্যাপ। এই ক্যাপ এবং টেল সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে একটা এমআরএনএ যে একটা ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসের ভেতর থাকে, সেই নিউক্লিয়াসের ভেতরে থেকে একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হচ্ছে। এখন এই নিউক্লিয়াস থেকে তাকে বের হতে হবে, বের হওয়ার জন্য রাস্তাটা কোনটা, নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে ছোট্ট, সেই নিউক্লিয়ার রন্ধ্রপথে তাকে বেরোতে হবে। সেই নিউক্লিয়ার রন্ধ্রপথে বেরোনোর জন্য সাহায্য করে হচ্ছে এই গুয়ানিনের যে ক্যাপটা আছে, সেটা হচ্ছে এদিক দিয়ে বেরোতে সাহায্য করে। তাছাড়া এই
হেড তোমার ক্যাপ এবং হচ্ছে টেল যেটা আছে এটা হচ্ছে যখন সে নিউক্লিয়াস থেকে বাইরে সাইটোপ্লাজমের যে সাইটোসোল যেটা আছে সেখানে যখন চলে যাচ্ছে, ঠিক আছে, সাইটোপ্লাজমের মাতৃকায় যখন চলে যাচ্ছে তখন যেটা হচ্ছে এখানকার যে এনজাইমগুলো আছে সাইটোপ্লাজমের মধ্যে আছে যে এনজাইমগুলো আছে তারা এই আরএনএটার ক্ষতি করতে পারে। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য এই প্রি এমআরএনএ যেটা ছিল সেটার তোমার 5 প্রাইম প্রান্তে ক্যাপ যুক্ত হয় এবং 3 প্রাইম প্রান্তে হচ্ছে টেইল যুক্ত হয়। সবশেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্লাইসিং হচ্ছে। স্প্লাইসিং মানে হচ্ছে এখানে এক্সট্রা অংশ যেগুলো ছিল যারা কিনা কোনো কাজের না ওদেরকে কেটে বাদ দেওয়া হচ্ছে, ইন্ট্রন্স গুলোকে কেটে বাদ দিয়ে এক্সনস যেগুলো ছিল এরা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এরা যদি নরমালি যুক্ত হয়ে যায় আগে যেরকম ছিল এই সেই সিকোয়েন্সে যে যুক্ত হয়ে যায় তাহলে আমি এটাকে বলবো নর্মাল স্প্লাইসিং। আর যদি তারা করে কি তাদের সিকোয়েন্স চেঞ্জ করে ফেলে, যে আগে পিছন যারা ছিল এরা তাদের জায়গাটা চেঞ্জ করে ফেলছে, তখন এটাকে বলা হবে যে অল্টারনেটিভ স্প্লাইসিং বলা হবে। এখন এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আর আমি এর আগে থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, যদিও 4 মিনিট এখনো বাকি আছে, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আর তোমাদের প্রশ্ন থাকলে এবার করতে পারো, আমি উত্তর দিব। যদি আবার বোঝাতে হয় সেটা আবার বোঝাবো। হাত তুলেছ। জাহিদুল ইসলাম বলেন। ম্যাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো বাবা। জি ম্যাম, পাইরোফসফেটটা যদি আবার বলতেন। পাইরোফসফেট, আচ্ছা এখান থেকে ওই পাশে নিশ্চয় জায়গা আছে না এই পাশে জায়গা আছে? আচ্ছা পাইরোফসফেটটা হচ্ছে ধরো এরকম 3টা ফসফেট যদি যুক্ত থাকে, আমি একটু এঁকেই দেখাই, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড, এরকম উপরে হচ্ছে অক্সিজেন, এই পাশে হচ্ছে হাইড্রোক্সিল, এই পাশে হাইড্রোক্সিল, এই পাশে আরেকটা হাইড্রোক্সিল, আরেকটা হাইড্রোক্সিল দিয়ে সে ধরে রাখছে হচ্ছে আরেকটা ফসফেট, উপরে আরেকটা অক্সিজেন, এই পাশে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল ডাইরেক্ট লিখেই ফেলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর এই পাশে সে আরেকটা অক্সিজেন দিয়ে আরেকটা ফসফরিক অ্যাসিডকে ধরে রেখেছে, আর তার এক পাশে হচ্ছে এই হচ্ছে, এটা হচ্ছে ট্রাইফসফেট, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাইফসফেট। যখন এখান থেকে তোমার একটা ফসফেট বের হয়ে চলে যাবে তাহলে জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে হচ্ছে এটা, তখন এটাকে বলা হয় হচ্ছে পাইরোফসফেট। একটা ফসফেট কোথায় যাচ্ছে? একটা ফসফেট যাচ্ছে এই আরএনএ যখন তৈরি করছে এখানে একটা ফসফেট লাগছে, ঠিক আছে। এখানে যে নিউক্লিওটাইড যেটা আছে এখানে মোনোফসফেট লাগছে, আর দুটো তখন বাইরে মুক্ত হয়ে যাচ্ছে। যখন বন্ড ভেঙে গেল তখন সেখান থেকে শক্তি নির্গত হলো। বুঝতে পেরেছ? ম্যাম মানে ডাইফসফেট মানে কি পাইরোফসফেট নাকি? ইয়েস, যেটা ডাইফসফেট সেটাই পাইরোফসফেট। থ্যাঙ্কস এখানে ম্যাম। দুটো ফসফরিক অ্যাসিড যখন যুক্ত থাকছে এটাকে বলা হচ্ছে পাইরোফসফেট বলা হচ্ছে। আচ্ছা এরপরে তাহলে ওর কথা শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে? খুঁজে খুঁজে দেখো। তারপর হচ্ছে রাকিবুল হাসান। না, রাকিবুল হাসান হাত তুলেছিল কিন্তু মনে হয় প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তার প্রয়োজন নাই। আচ্ছা তোমাদের কুইজের কথা আমি কি বলেছিলাম কিনা? এবার কুইজের সিলেবাস কতটুকু হবে? কুইজের সিলেবাস হচ্ছে এই যে আরএনএ থেকে শুরু করে এই অধ্যায়ের শেষ পর্যন্ত। জাহিদুল ইসলাম তুমি আবারও হাত তুলেছো, আমি তোমাকে জি আনমিউট ম্যাম, বলো। ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, এই প্রাইমারটা কি ম্যাডাম? প্রাইমার মানে হচ্ছে ছোট্ট দৈর্ঘ্যের আরএনএ কে বলা হচ্ছে প্রাইমার, মানে স্টার্টার যে যে কাজটা শুরু করছে। মানে আমাদের বইয়ের ট্রান্সক্রিপশনের সূচনায় বলা হয়েছে সবার শেষে মানে ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না। ওকে আমি ব্যাখ্যা করছি। গত ক্লাসে কি পড়িয়েছিলাম? রেপ্লিকেশন, ঠিক আছে। তাহলে রেপ্লিকেশন, আমি তাহলে ছবিটা একটু মুছে নেই তাহলে আমি বুঝতে পারবো রেপ্লিকেশনের মধ্যে কিভাবে ছিল জিনিসটা। রেপ্লিকেশনে ছিল হচ্ছে এরকম একটা চিত্র ছিল, ঠিক আছে। দ্রুত আঁকছি কারণ সময় শেষ হয়ে যাবে নাহলে। তো যখন এরকম দুইটা মাথা খুলে গেছিল, ঠিক আছে, ধরো উপরেটা ছিল হচ্ছে 3 প্রাইম প্রান্ত, নিচেটা হচ্ছে 5 প্রাইম, তাহলে এখানে প্রথম ছোট্ট একটা আরএনএ তৈরি হয়েছিল না, আরএনএ প্রাইমেস মিডিয়াম দিয়ে, ঠিক আছে। ছোট্ট যে আরএনএটা তৈরি হয়েছিল এটাকে কি বলা হয়? প্রাইমার। তারপর এখান থেকে আমাদের রেপ্লিকেশন উপায় কি তৈরি হবে? একটা ডিএনএ থেকে একটা ডিএনএ দুইটা ডিএনএ তে পরিণত হবে। তাহলে
তখন এই প্রথম যে ছোট্ট আরএনএটা আছে এই আরএনএর পর থেকে আমাদের ডিএনএ তৈরি হওয়া শুরু হয়েছিল।